মার্কিন রাষ্ট্রদূতের বাসায় উপসহকারী মন্ত্রী উইলিয়াম টডের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক। প্রাতরাশের আমন্ত্রণ ছিল, জানালেন মঈন খান। মোসাদের সঙ্গে সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক বিএনপি নেতা আসলাম চৌধুরীকে আজ তোলা হবে আদালতে। রিমান্ড চাইবে পুলিশ। সীমান্তে হত্যাকাণ্ড হলে এখন থেকে যৌথভাবে তদন্ত করবে বিজিবি বিএসএফ। ব্রিফিংয়ে বিজিবি মহাপরিচালক। চুয়াডাঙ্গায় কিশোর হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির আশ্বাস বিএসএফের। নারায়ণগঞ্জে স্কুল শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন। চক্রান্তের শিকার বললেন অভিযুক্ত শিক্ষক। জনরোষ থেকে বাঁচাতেই শাস্তি, দাবি সংসদ সদস্যের। এবং বাধ্যতামূলক হলেও রাজুকের সনদ ছাড়াই রাজধানীর আবাসিক ভবনে দেয়া হচ্ছে গ্যাস সংযোগ। তিতাস বলছে বিষয়টি জানা নেই, সমন্বয়হীনতাকেই দুষছেন নগর বিশেষজ্ঞরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট এবং মার্কিন উপসহকারী মন্ত্রী উইলিয়াম টডের সাথে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বৈঠকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। সকাল 9টার দিকে বার্নিকাটের গুলশানের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান সহ দলের শীর্ষ নেতারা যোগ দেন। প্রায় 2 ঘণ্টার বৈঠক শেষে সকাল 10:30টার দিকে তারা বের হয়ে গুলশান কার্যালয়ে যান। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর নেতারা একে একে বের হয়ে যান। এটি একটি সৌজন্য সাক্ষাৎ উল্লেখ করে মার্কিন উপসহকারী মন্ত্রীর বাংলাদেশ সফর উপলক্ষে প্রাতরাশ আমন্ত্রণে যোগ দেওয়াই এই বৈঠকের উদ্দেশ্য বলে জানান বিএনপি নেতারা। এটা তো সৌজন্য সাক্ষাৎ একটা, তারা বেড়াতে এসছে এই দেশে এবং সেই হিসাবে তারা সবার সঙ্গে দেখা করছে এবং সেই হিসাবেই আমাদেরও তারা আমন্ত্রণ জানিয়েছিল। আমরা তাদের সঙ্গে একসঙ্গে আমরা প্রাতরাশ করেছি। এই মুহূর্তে গুলশান কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব এবং আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হ্যাঁ স্বপ্না, আপনি জানেন যে আজ সকালে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের বাসায় যে বিএনপি যেটি বলছে প্রাতরাশ এবং সৌজন্য সাক্ষাৎ হয়েছে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্বের সাথে। তো সেখানে আমরা যতটুকু জেনেছি যে সে বৈঠক শেষে তারা বিএনপির, আমি যেখানে দাঁড়িয়েছি বিএনপির গুলশান কার্যালয়ে, এখানে কিন্তু তারা এসেছিলেন এবং তারা এখানে আমরা মূলত দেখেছি যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী ও আমির খুসরু মাহমুদ চৌধুরী তারা এখানে ছিলেন। তারা এখানে প্রায় বৈঠক শেষ হওয়ার পরেও 30 মিনিটের বেশি তারা এখানে বৈঠক করেছেন নিজেরা এবং এরপর তারা একে একে বেরিয়ে এসেছেন এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, বিশেষ করে মঈন খান আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা আজ বার্নিকাটের বাসায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখ্য উপসহকারী মন্ত্রী উইলিয়াম টডের একটি আমন্ত্রণে তারা সেখানে গিয়েছিলেন এবং তারা সেখানে মার্কিন বাংলাদেশে নিযুক্ত যে রাষ্ট্রদূত রয়েছেন বার্নিকাট তার সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেখানে উইলিয়াম টডও ছিলেন এবং তারা আমাদের যেটি জানিয়েছেন, মঈন খান জানিয়েছেন যে এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম যে দেশের বর্তমান কোনো সমসাময়িক রাজনৈতিক বিষয় বা বৈশ্বিক যে নিরাপত্তা ইস্যু এবং বিশেষ করে যে মোসাদ নিয়ে যে কথাটি বাংলাদেশে এখন একটি বিষয় আপনি জানেন ইস্যু রয়েছে এবং এই মোসাদের সঙ্গে যোগাযোগের কারণে ইতিমধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম যে এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা বৈঠকে। আমাদেরকে মঈন খান বলেছেন যে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি, মূলত এটি ছিল সৌজন্য সাক্ষাৎ এবং প্রাতরাশের জন্য তাদেরকে এখানে মূলত ডাকা হয়েছে। তবে এখানে বিএনপি কার্যালয় থেকে বের হওয়ার পর নজরুল ইসলাম খান আমাদের একটি বিষয় জানিয়েছেন, যদিও তিনি আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কথা বলেননি, আমাদেরকে সাংবাদিকদের উনি যেটি জানিয়েছিলেন যে তিনি বলেছেন যেহেতু বিএনপি একটি রাজনৈতিক দল, মূলত বার্নিকাট এবং উইলিয়াম টডের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে আমাদের জানিয়েছেন নজরুল ইসলাম খান, যদিও তিনি আনুষ্ঠানিকভাবে বিষয়টি আমাদের ক্যামেরায় বলেননি। তো এছাড়া আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে এখানে এই মুহূর্তে আরো একটি কথা শোনা যাচ্ছে যে এই মুহূর্তে হয়তো ভিতরে বিএনপি গুলশান কার্যালয়ের ভিতরে রিয়াজুর রহমান থাকতে পারেন, তবে সেটি আমাদেরকে বিএনপি আনুষ্ঠানিকভাবে কিছু যে বলছেন না। তারা বলছেন হয়তো আছেন, তবে আমরা এখনো বিষয়টি নিশ্চিত হতে পারিনি। আর আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যেই এখান থেকে মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খুসরু মাহমুদ চৌধুরী এবং ইনাম আহমেদ চৌধুরী তারা কিন্তু আরো প্রায়
আধা ঘন্টা আগে এখান থেকে বেরিয়ে গিয়েছেন। তারা প্রত্যেকে চলে গিয়েছেন, তবে যাওয়ার সময় তারা আমাদেরকে এই বিষয়টি জানিয়ে গিয়েছে মূলত সৌজন্য সাক্ষাতের জন্য তারা এখানে এসেছিলেন। আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে গতকাল অর্থাৎ 15ই মে বাংলাদেশে এসেছেন উইলিয়াম ই টট, এবং তিনি শুধু বিএনপি নয়, তার বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন সবার সাথে বৈঠক করার কথা রয়েছে। এবং তিনি বাংলাদেশের সব বর্তমান যেসব সমসাময়িক ইস্যু রয়েছে এই সব বিষয়ে বাংলাদেশের বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। তা মূলত এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা গুলশানের বিএনপি কার্যালয়ের সামনে থেকে। স্বপ্না। দর্শক, বিএনপির গুলশান কার্যালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। মোসাদের সঙ্গে সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক বিএনপি নেতা আসলাম চৌধুরীকে আজ আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। এর আগে গতকাল সন্ধ্যায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর পূর্বাঞ্চল থেকে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী সহ 3 জনকে আটক করা হয়। পরে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রাত 9টার দিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাদের। এ সময় গণমাধ্যম কর্মীরা সেখানে ভিড় করেন। এই মুহূর্তে কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার সাইফুল জুয়েল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্বপ্ন, আপনাকে ধন্যবাদ। সকালে আমি আপনাকে জানিয়েছিলাম যে বিএনপি চট্টগ্রামের বিএনপি নেতা এবং বিএনপির নবনিযুক্ত যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে গতকাল সন্ধ্যার পর আটক করার পরে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছিল। তো এরই ধারাবাহিকতায় কিছুক্ষণ আগে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি সাংবাদিকদের যেটা জানিয়েছেন যে তাকে গতকালকে মূলত 54 ধারায় আটক করা হয়েছে এবং এই 54 ধারায় আটকের প্রেক্ষিতে তাকে নিয়ে যে প্রক্রিয়া এবং যে অভিযোগে আটক করা হয়েছে এই পুরো বিষয়গুলো মামলার প্রক্রিয়াধীন আছে এবং তাকে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হবে কিনা, এছাড়া চট্টগ্রামে যে তার নামে এর আগেও বেশ কিছু মামলা রয়েছে সেই বিষয়ে দেওয়া হবে কিনা, তো পুরো বিষয়টাই তদন্তাধীন আছে। তাকে কিভাবে গ্রেফতার দেখানো হবে তো এই বিষয়টা এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো কিছু জানানো হয়নি। তবে তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন 54 ধারায় আটক দেখানোর পরে তাকে আজকেই আদালতে হাজির করা হবে এবং সেখানে পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড চাওয়া হবে এবং এছাড়া বিএনপির কোনো সংশ্লিষ্টতা এবং অন্যান্য কোনো নেতাদের বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম যে অন্যান্য কারোর সাথে কোনো সংশ্লিষ্টতা পেয়েছে কিনা। তো এই ব্যাপারে তিনি আমাদেরকে যেটা নিশ্চিত করেছেন, উনি বলেছেন যে পুরো বিষয়টাই এখন পর্যন্ত তদন্তাধীন। তো যে কারণে উনি বলেছেন যে এখন পর্যন্ত মামলার জন্য যে তথ্য উপাত্ত এবং দলিলাদি প্রমাণ এবং দলিলাদি প্রয়োজন সেগুলো এখনো সংগ্রহ করছেন এবং তারই ধারাবাহিকতায় আসলে মামলার প্রক্রিয়া কি রকম হবে, কি ধরনের হতে পারে সেটা আমাদেরকে পরবর্তীতে জানাবেন বলে জানিয়েছেন। তো এখন পর্যন্ত আমরা ডিবি মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সামনে অপেক্ষা করছি আসলে কখন নাগাদ নিয়ে যাওয়া হতে পারে। নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হলেই আমরা পরবর্তীতে আপনাকে আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব। স্বপ্না। দর্শক, ডিবির কার্যালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সাইফুল জুয়েল। সীমান্তে কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে বিজিবি ও বিএসএফ যৌথভাবে তদন্ত করবে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। সকালে রাজধানীর পিলখানায় যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনার শূন্যের কোটায় নামিয়ে আনতে দুপক্ষই আন্তরিকভাবে চেষ্টা করছে। গত শনিবার বিএসএফ এর গুলিতে চুয়াডাঙ্গার এক স্কুল ছাত্রের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন বিএসএফ মহাপরিচালক। If any such incident taking place, there will be a joint ইনভেস্টিগেশন। দুই দেশের সীমান্তে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করবে বিজিবি ও বিএসএফ। এই ব্যাপারে দুই দেশের গণমাধ্যম কর্মী সহ সকলের সহায়তা নেওয়া হবে এবং সীমান্তে যে কোনো ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে যৌথভাবে তদন্ত করব ও ব্যবস্থা নিব আমরা। We have taken another decision that we invite the journalists. Loss of human life is most unfortunate and we deeply regret the incident. চুয়াডাঙ্গার মৃত্যুর ঘটনায় আমরা অনুতপ্ত। প্রাথমিক তদন্তের পর এর সঙ্গে সম্পৃক্ত 7 জনকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে। দোষী প্রমাণিত হলে তাদের শাস্তিও দেওয়া হবে। Reportedly succumbed to death. Based on preliminary inquiry. দায়িত্ব পালনের 1 বছর পূর্তি উপলক্ষে সমস্ত কার্যক্রম নিয়ে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করছেন
ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। দর্শক, আমরা পরবর্তীতে আপনাদেরকে সেখানে সরাসরি নিয়ে যাব। সময় সংবাদে আরো থাকছে। চট্টগ্রামের ১৬ শহরে তেলবাহী ট্রেনের ধাক্কায় বাস উল্টে নিহত ২, আহত আরও অন্তত ১০ জন। এবং খুলনা ও ফরিদপুর অঞ্চলে দ্বিতীয় দিনের মতো চলছে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট। দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা। দর্শক, আগে জানিয়েছিলাম দায়িত্ব পালনের ১ বছর পূর্তি উপলক্ষে সমস্ত কার্যক্রম নিয়ে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করছেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। আমরা এখন সরাসরি যাচ্ছি সেখানে। লাইট বোঝাও তো জানা কাজ করছে না না। আচ্ছা ঠিক আছে, আমি এটা দিয়ে আনসার করি, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আপনাকে ধন্যবাদ। দেখুন যে প্রায়শই কিন্তু এই মৌচাক, মগবাজার এবং শান্তিনগরের যে ভাঙাচোরা রাস্তাঘাটের দৃশ্যটা কিন্তু আমরা প্রায়শই বিভিন্ন আপনার টিভি চ্যানেলগুলো রিপোর্টিংয়ে কিংবা বিভিন্ন পত্রপত্রিকাতে দেখতে পাই। এখানে একটি ফ্লাইওভার আন্ডার কনস্ট্রাকশন চলছে। এই ফ্লাইওভারের কনস্ট্রাকশন কিন্তু আপনার যে সময়ে সম্পন্ন হওয়ার কথা ছিল সেই সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হয়নি। বারবার টাইম এক্সটেনশন হচ্ছে, যার কারণে আন্ডার কনস্ট্রাকশন অবস্থাতে আমরা কিন্তু সেখানে কাজ করতে পারছি না। সেখানে আপনার কনস্ট্রাকশন চলাকালীন কারণে আপনার বাড়িতে যে স্ট্রং সুয়েজ সেটা বন্ধ হয়ে গেছে, ব্যাকফ্লো করছে, ওয়াটার লগিং হচ্ছে। সেখানকার প্রবলেম আমরা জানি, সেটা এলজিইডির মাধ্যমে হচ্ছে, সেটা ঢাকা সিটি কর্পোরেশনের মাধ্যমে হচ্ছে না। আশা করি সেই ফ্লাইওভার কমপ্লিট হয়ে গেলে সেই রাস্তার কাজ আমরা ধরবো। একটু সময় লাগবে, এটা খুব অল্প সময়ের মধ্যে সমস্যাটার সমাধান আসলে আমাদের হাতে নেই। একটু ধৈর্য ধরতে হবে, উন্নয়নের ভোগান্তি রয়েছে, আমি এটা স্বীকার করি। এই ফ্লাইওভারের কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা রাস্তাটুকু ঠিক করে দেব। দর্শক, দায়িত্ব পালনের ১ বছর পূর্তি উপলক্ষে সমস্ত কার্যক্রম নিয়ে হোটেল সোনারগাঁয়ে ব্রিফ করছেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে নারায়ণগঞ্জে স্কুল শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। অভিযুক্ত শিক্ষক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলছেন প্রভাবশালীদের চক্রান্তের শিকার তিনি। এদিকে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের দাবি, জনরোষ থেকে বাঁচাতেই ওই শিক্ষককে শাস্তি দেওয়া হয়েছে। শওকত আলী সৈকতের তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত ১৩ মে শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কল্যাণদী এলাকায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে চলছিল স্কুল কমিটির বৈঠক। এক পর্যায়ে ১০ম শ্রেণীর ক্লাসে স্কুল ছাত্র রিফাতকে মারধরের ঘটনায় প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এ সময় হঠাৎ করে পাশের মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয় স্কুলের প্রধান শিক্ষক ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। এক পর্যায়ে স্থানীয়রা গিয়ে তাকে লাঞ্ছিত করে অবরুদ্ধ করে রাখে। স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান ঘটনাস্থলে গেলে দ্বিতীয় দফায় লাঞ্ছিত হন অভিযুক্ত শিক্ষক। এ সময় অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। আর যে ছাত্রকে নিয়ে ঘটনার সূত্রপাত, তার কাছ থেকেও মেলেনি স্পষ্ট কোনো প্রমাণ। আল্লাহ রাসূল নিয়ে বা নবী নিয়ে আমি কোনো কটূক্তি করি নাই। আল্লাহ রাসূলের তো নাম তো আমি বলিই নাই, বা ওখানে কোনো প্রসঙ্গই ওঠে না, এবং সে বলে নাই যে আল্লাহ রসুল বা আল্লাহ পাক এদের উপর, সেই ছেলেটাও বলে নাই, তাকে দিয়ে বলানো হয়েছে। তারা চেয়েছে যে আমি তাদের কথা মতো চলি, তাদের পকেট হেডমাস্টার হই। আমি সে পকেট হেডমাস্টার হতে পারি নাই। স্যার কি বলছে এটা আমি শুনি নাই, তবে স্টুডেন্টরা বলছে আমার কাছে তাৎক্ষণিকভাবে যে স্যার আমাদের ধর্ম নিয়ে কটূক্তি করছে। কি বলতেছেন, তোরা মানুষ না মানুষ, তাদের কি কোনো মায়ের ধর্ম নেই, তোরা ক্লাসটা এইভাবেই কথা, তোরা কি তোরা আর কি বলতেছেন, তোরা না পাক, তোদের আল্লাহ না পাক, এই ধরনের কথা। ধর্মীয় বিষয়ে প্রধান শিক্ষক জনাব শ্যামল কান্তি ভক্ত উনি কখনো এই ধরনের কথা
উগ্র কোনো কথা বলতে আমি শুনি নাই। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। তবে জনরোষ ঠেকাতে অভিযুক্ত শিক্ষককে শাস্তি দেওয়া হয়েছে বলে মোবাইল ফোনে জানিয়েছেন তিনি। ঠিক আছে, একটা কানে ধরে মতি নাও, একটা মতি নিচ্ছে, মতি নিয়ে কানে ধরো, হাত জোর জনগণের মাপ চাও। এদিকে ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। শিক্ষার্থীকে মারা এটা কিন্তু একেবারে পরিপত্র দিয়ে নিষিদ্ধ করা এবং এই জন্য আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আর মানে তদন্ত কমিটিও হয়েছে, আমরা তদন্ত করছি। পুলিশি হেফাজতে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিযুক্ত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। এ ব্যাপারে থানায় মামলা হয়নি। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বিগত অর্থবছরের মতো আগামী বাজেটেও 100 কোটি টাকার থোক বরাদ্দ চলমান রাখার দাবি নারী উদ্যোক্তাদের। এছাড়া ব্যবসায়িক প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় করের পাশাপাশি ব্যক্তিগত আয়কর সীমা বাড়ানোর দাবি তাদের। তবে অর্থনীতিবিদরা বলছেন, শুধুমাত্র অর্থ বরাদ্দ নয়, প্রকৃত নারী উন্নয়নের প্রয়োজন জরুরি অর্থের সঠিক ব্যবহার। বিস্তারিত থাকছে ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। সমাজের প্রায় সব ক্ষেত্রেই একজন নারীকে সম্মুখীন হতে হয় বিভিন্ন বাধা প্রতিবন্ধকতার। আর উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে পার হতে হয় আরো অনেক বন্ধুর পথ। অর্থনীতির মূল ধারায় এই অর্ধেক জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়াতে কিছু বাড়তি সুবিধা চান নারী উদ্যোক্তারা। তাদের দাবি, আগামী বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্স ও নবায়ন ফি কমানো সহ নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয়ের পরিমাণ 50 লক্ষ টাকা পর্যন্ত ভ্যাট এবং ট্যাক্স মওকুফ রাখা। এছাড়া নারী উদ্যোক্তাদের ব্যক্তিগত আয়কর সীমা 3,50,000 টাকা নির্ধারণেরও দাবি করছেন তারা। স্লোগানটাই হচ্ছে এটা যে নারী উদ্যোক্তা বান্ধব বাজেট হোক। এবার যেমন আমরা 100 কোটি টাকার একটা বরাদ্দ ছিল এবং এটা আমরা বেশ অনেকটাই ব্যবহারও করতে পেরেছিলাম। তো আমরা চাবো যে প্রতি বছরেই এই বাজেটে যেন এই 100 কোটি টাকার যে বরাদ্দ সেটা কন্টিনিউ হতে থাকে। আমাদের আরো অনেক বেশি ট্রেনিং দরকার, দেশে দরকার, বিদেশে দরকার। সেই ক্ষেত্রে আমাদের বাজেটে অবশ্যই একটা বরাদ্দ থাকা দরকার। একজন নারী যখন উন্নতি করবে, সে যখন সেলফ ডিপেন্ডেন্ট হবে, তার অর্থনৈতিক ক্ষমতা যখন সে পাবে, তখনই কিন্তু দেশের এবং সমাজের উন্নতি হবে। জাতীয় নারী উন্নয়ন নীতিতে থাকা কর্মকৌশল অনুসরণ করা এবং সেই অনুযায়ী বাজেটে বরাদ্দ রাখা জরুরি বলে মনে করেন এই অর্থনীতিবিদ। 2013-তে একটা উন্নয়ন নীতি বাস্তবায়ন কর্মকৌশল প্রণয়ন করা হয়েছে এবং সেইগুলোকে এখন যদি বাজেটের অ্যালোকেশনের সাথে যদি লিংক করা যায়, তাহলেই কিন্তু আমরা দেখতে পাবো যে আগামী কয়েক বছরে এই বাজেটে যে বরাদ্দটা রাখা হবে সেটার ব্যবহার যেমন ভালো হবে, সুফলটাও আমরা পাবো। এবং অবশ্যই নারীর জন্য করসীমা বাড়ানো উচিত, কারণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন আমাদের জাতীয় উন্নয়নের জন্য ভীষণভাবে দরকার। কারণ আমরা জেন্ডার বাজেট অনেক কয়েক বছর ধরে দিচ্ছি। আমি আগামী বাজেটে এই অগ্রগতির একটা চিত্র বা যে সমস্যাগুলো কোথায়, এরকম একটা খতিয়ান আমি দেখতে চাই। আসছে বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য আমদানিকৃত যন্ত্রপাতির উপর কর মওকুফ সহ নিয়মিত কর পরিশোধকারী নারী উদ্যোক্তাদের পুরস্কৃত করা এবং সিআইপি নির্ধারণে নারী উদ্যোক্তা কোটা রাখারও দাবি রয়েছে তাদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে খুলনা ও ফরিদপুর অঞ্চলে দ্বিতীয় দিনের মতো চলছে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। এতে জেলাগুলোতে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ব্যুরো প্রতিবেদক ও জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ধর্মঘটের কারণে আজও যশোর থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রাক চলাচল। এছাড়া সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা দিচ্ছেন শ্রমিকরা। বাস, ট্রাক বা কোনো কিছু যাওয়ার মতো অবস্থা নাই, কোনো ওয়েই তো পাচ্ছি না। যে ভাবছিলাম যে ভাঙা যাবো, তাও তো গাড়ি চলে না। এদিকে খুলনা থেকে রাজধানী ঢাকা সহ 18টি রুটে যান চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে বাস স্ট্যান্ডগুলোতে ভিড় করতে থাকেন যাত্রীরা, কিন্তু কোনো ধরনের যান চলাচল না করায় বিপাকে পড়েন তারা। দূরপাল্লার কোনো যানবাহন না পেয়ে অনেকেই অটো বা মোটরসাইকেলে রওনা দেন। যাবো মংলাতে আমরা, কিন্তু এখন রাস্তাঘাটে যে অবস্থা দেখতেছি, এখানে তো কোনো গাড়ি ঘোড়া চলতেছে না। একটা বিপদের মধ্যে এখন আবার ফিরে যেতে হবে বাসায়। বাগেরহাট পর্যন্ত 60 টাকা ভাড়া, সেখানে 100 টাকা দিয়ে যাচ্ছি। দুর্ঘটনা মামলা যাতে দুর্ঘটনার মামলা সেকশনেই বিচার হয় কিংবা আমরা বিচার পাই, এটাই আমরা অনুরোধ করব। 3 দফা দাবিতে চুয়াডাঙ্গাতেও চলছে 48 ঘন্টার ধর্মঘট। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। 48 ঘন্টা যদি খুলনা ডিভিশনের ধর্মঘটের মধ্যে দাবি বাস্তবায়ন না হয়, তাহলে পরবর্তীতে ফেডারেশনের সাথে যোগাযোগ করে সারা দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।
বাগেরহাট থেকে দূরপাল্লার পরিবহন সহ অভ্যন্তরীণ 16টি রুটে যান চলাচল বন্ধ রয়েছে। এতে যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না যাত্রীরা। অনেক খরচ, তাও ইজি বাইকে মোটরসাইকেলে বিভিন্ন ভাবে আমরা এখনো খুলনা যাবো, তা কোনো গাড়ি পাচ্ছি না। মানুষদেরকে জিম্মি করে ফেলছেন তো এই গাড়িগুলো বন্ধ করে দিয়ে। ঝিনাইদহ ও সাতক্ষীরাতেও ধর্মঘটের দ্বিতীয় দিনে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছেছে। অনেকে বাসস্ট্যান্ডে গিয়েও ফিরে যান। সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মনির নিহতের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার সহ 3 দফা দাবিতে রোববার ভোর 6টা থেকে শুরু হয় ধর্মঘট। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। এই মুহূর্তে খুলনা শহরের সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্বপ্না, আপনারা জানেন যে মালিক শ্রমিক ঐক্য পরিষদের যে ধর্মঘট 48 ঘন্টা, সেই ধর্মঘটটি কিন্তু এখনো অব্যাহত আছে। এই অব্যাহত থাকার ফলে এখানকার যোগাযোগ ব্যবস্থা কিন্তু একেবারে ভেঙে পড়েছে। খুলনা থেকে সকাল থেকে, গতকালও যেমন খুলনা থেকে দূরপাল্লার কোনো যান চলাচল করেনি, আজকেও কিন্তু সকাল থেকে কোনো যান খুলনা থেকে ছেড়ে যায়নি। শুধু যাত্রীবাহী পরিবহন নয়, এর পাশাপাশি পণ্যবাহী যে পরিবহনগুলো রয়েছে, ট্রাক, জ্বালানি তেলবাহী ট্যাঙ্ক লরি সহ এরকম যে যানগুলো, ছোট ছোট পিকআপ রয়েছে, সেগুলো কিন্তু চলাচল বন্ধ রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি একটা জিনিস, যে এখানকার যাত্রীদের, মানুষের যে ভোগান্তি, সেটি কিন্তু এখন চরমে। তো এই ধর্মঘটের ফলে যাত্রীরা যেমন কষ্ট পাচ্ছেন, তেমনি যে খুলনা থেকে যে পণ্যগুলো, পচনশীল পণ্যগুলো যেগুলো খুলনার বাইরে যায় এবং খুলনায় আসে দূর দূরান্ত থেকে, সেগুলো কিন্তু আসা যাওয়া করতে পারছে না। আর যে কারণে কিন্তু অনেকের পণ্য পচে যাচ্ছে এইখানে, যেটি পচনশীল পণ্য, এবং আর্থিকভাবে অনেক ব্যবসায়ী লোকসানের মুখে পড়ছে। এর বাইরে সেটি হচ্ছে যে যাত্রীরা যে হয়রানি হচ্ছে, যে তারা দূর দূরান্ত থেকে এসে সোনাডাঙ্গা বাস টার্মিনালে এসে কোনো পরিবহন যেমন পাচ্ছে না, ছোট ছোট পরিবহন যেগুলো যাচ্ছে, তারা এই সুযোগে কিন্তু ভাড়া বৃদ্ধি করে দিয়েছে। যেমন 50 টাকার ভাড়া 100-150 টাকা করে তারা দাবি করছে যাত্রীদের কাছে। আর যে কারণে কিন্তু যাত্রীদের সাথে অনেক সময় বাকবিতণ্ডাও আমরা দেখেছি যে এখানে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সোনাডাঙ্গা বাস টার্মিনালে অনেক গাড়ি রয়েছে, বাস রয়েছে, যেগুলো বন্ধ থাকার কারণে কিন্তু তারা যেতে পারছে না। শ্রমিকদের সাথে কথা বলেছি, শ্রমিকরা যেটা বলছে যে তাদের দাবি তো রয়েছে, এই দাবি সরকার মেনে নেবে এবং এটি বিবেচনা করবেন তাদের দাবিগুলো। সেই মামলা 4টি প্রত্যাহার এবং একটি মামলা যেন সুষ্ঠু সমাধান হয় বা সুষ্ঠুভাবে বিচার সম্পন্ন হয়, সে বিষয়টি যেন সরকার ভালোভাবে নেন এবং তাদের এটি দ্রুত যেন সমাধান করে দেন, এই বিষয়টিকে তারা বারবার বলছেন। এবং তারাও কিন্তু, শ্রমিকরা যারা প্রতিদিন তারা কাজ করে উপার্জন করেন, তারাও কিন্তু এখানে তারাও কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন, যেহেতু তাদের উপার্জন বন্ধ রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু এই ধর্মঘটের একটা সমাধান খুঁজে বের করার জন্য আজকে বিভাগীয় কমিশনার খুলনা সার্কিট হাউসে বিকাল 4টায় একটি সভা আহ্বান করেছেন, যাতে এখান থেকে একটা সমাধান আসে। তো এই ছিল স্বপ্ন আমার কাছে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে সড়ক পরিবহন মালিক সমিতির ডাকা যে ধর্মঘটের সর্বশেষ খবর। দর্শক, পরিবহন ধর্মঘটের খবরাখবর জানাচ্ছিলেন খুলনা শহর থেকে আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। সময় সংবাদে আরো থাকছে। স্বাধীনতার 45 বছরেও বাস্তব নির্ভর পরিসংখ্যান নেই চাল, ডাল, তেল এবং মশলার মতো ভোগ্যপণ্যের, নেই বিদেশ থেকে আমদানির তথ্য। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক থেকে অকুপেন্সি সনদ নেয়ার পরই ভবনে গ্যাস সংযোগ দেওয়ার আইন থাকলেও মানা হচ্ছে না তা। ভবন নির্মাণ বিধিমালা 2008-এ অকুপেন্সি সনদ বাধ্যতামূলক করা হলেও তিতাস বলছে তারা নাকি বিষয়টি জানেনই না। নগর বিশেষজ্ঞরা বলছেন সংস্থাগুলোর এমন সমন্বয়হীনতায় একের পর এক ঘটছে দুর্ঘটনা, বাড়ছে ঝুঁকি। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। গ্যাস প্রাকৃতিকভাবে পাওয়া এই মূল্যবান সম্পদটি আমাদের যেমন জ্বালানি চাহিদা পূরণ করছে, তেমনি সচল রাখছে আমাদের শিল্প কারখানা। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে, যে হারে বর্তমানে এর ব্যবহার হচ্ছে, এভাবে চলতে থাকলে 2025 সালের আগেই ফুরিয়ে যাবে বর্তমান গ্যাসের জাতীয় মজুদ, এমনটাই মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এমন অশনি সংকেতের পরও গ্যাসের ব্যবহারে নেই তেমন কোনো সতর্কতা। বিশেষ করে রাজধানীর বাসাবাড়িতে সংযোগ দেওয়ার ক্ষেত্রে মানা হচ্ছে না আইন। ভবন নির্মাণ বিধিমালা 2008-এ গ্যাস বা বিদ্যুৎ সংযোগ পাওয়ার ক্ষেত্রে অকুপেন্সি সার্টিফিকেটের বাধ্যবাধকতা থাকলেও তা নাকি জানাই না তিতাস। 2008 থেকে ইমপ্লিমেন্ট করার মতো করে যদি আসতো আর আমাদের গ্যাসের ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে তৈরি হতো, তাহলে আমাদের গ্রেজেটে প্রকাশ হতো, যেটা আমাদের গ্রেজেটের ভিতরে সেই আইনটার ক্ষেত্রে বলা হয় না, যেটা মেনে করতে হবে। অকুপেন্সি সার্টিফিকেট
সার্টিফিকেট প্রদর্শন করতে পারলেই বিদ্যুৎ, গ্যাস এগুলো সংযোগ পাবেন। যারা যারা এই সংযোগ দিচ্ছেন তারাই এটা চেক করে দেখতে পারেন যে এই সংযোগ দেওয়াটা কি বৈধ হয়েছে না অবৈধ হয়েছে। সংস্থাগুলোর এমন সমন্বয়হীনতায় অকুপেন্সি নিয়ে ভবন মালিকদেরও নেই মাথা ব্যথা। রাজুক নকশা হইতে এবং কতটি চুলা, কতটি কি প্ল্যান হইতে, ওয়ার্কিং প্ল্যান হইতে এগুলো সমস্ত জমা দেওয়া হয়। দিলে ওরা এসে তদন্ত করে, যদি আমি গ্যাস পাওয়ার উপযোগী হই তখন ওরা আমাকে গ্যাস কালেকশন দিয়ে দেয়। গ্যাস কোম্পানি বলে বিদ্যুৎ, তারা একটু দেখে যে না এখন এটা দেওয়ার মতো অবস্থা তারা দিচ্ছে। একদম ফিতা কেটে অকুপেন্সি এভাবে হয়তো করা সম্ভব হচ্ছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন একটি ভবন আইন মেনে তৈরি করা হয়েছে কিনা তার একমাত্র মানদণ্ড রাজুক থেকে দেয়া এই ছাড়পত্র। আইনকে অবজ্ঞা করার একটা কালচার আমরা আইনের মধ্যেই ফাঁকফোকর হিসেবে রেখে দিই। অকুপেন্সি সার্টিফিকেট ছাড়া সংযোগ নেওয়া যদি সম্ভবই হয় তাহলে মানুষ কেন অকুপেন্সি সার্টিফিকেট নেবে? এর জন্য দায়ী যেমনি করে আবাসন ব্যবসায়ীরা, তেমনি করে রাজুকের উদাসীনতা। বিশ্লেষকদের মতে অকুপেন্সির বিধান না মানায় বাণিজ্যিকভাবে গ্যাস ব্যবহার করেও বিল দিচ্ছে আবাসিক ব্যবহারের। এর ফলে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের ১৬ শহরে ২ নম্বর রেলগেটে তেলবাহী ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস উল্টে নিহত হয়েছেন ২ জন। এ সময় আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পার্থ, ধন্যবাদ স্বপ্না। চট্টগ্রামের ১৬ শহর ২ নম্বর গেট এলাকায় কিন্তু ঠিক ১১টা থেকে ১১:৩০টার মধ্যেই কিন্তু তেলবাহী ওয়াগন ও একটি বিআরটিসি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় কিন্তু আমরা ২ জন মারা গেছে। এছাড়া এখনো পর্যন্ত প্রায় ১০ থেকে ১২ জনের মতো আহত আছে, যাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে আসলে যখন লাইনটি ফেলা হয়েছিল এখানে, তখন ট্রেনটি কিন্তু বিপরীত দিক থেকে এখানে আসছিল। এছাড়া বাসটি লাইন ক্রস করতে চাইলে কিন্তু সেক্ষেত্রে লাইন ফেলে দেওয়ার কারণে বাসটি কিন্তু আর ক্রস করে যেতে পারেনি। সেক্ষেত্রে তখনই কিন্তু বাস এবং রেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আর সেক্ষেত্রে কিন্তু তেলের এই ওয়াগনটি কিন্তু বাসটিকে টেনে হিঁচড়ে প্রায় একদম ১০০ থেকে ১৫০ ফিট পেছনে নিয়ে আসে। সেক্ষেত্রে কিন্তু একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে এখানে। আর সেক্ষেত্রে প্রায় ১৫ থেকে ১০ থেকে ১২ জনই আহত হয়েছিল এবং আহতদের মধ্যে তাদেরকে যখন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে কিন্তু ২ জনকে মৃত ঘোষণা করে ডাক্তার। এছাড়া অন্যান্য যারা রয়েছে তাদেরকে কিন্তু প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখছেন এক্ষেত্রে র্যাকার এসেছে রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশের পক্ষ থেকে। সেক্ষেত্রে এখন যে বাসটি রয়েছে সে বাসটিকে উদ্ধার করে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ঘটনার পরপরই কিন্তু আমরা দেখেছি এখানে পুলিশ, ফায়ার সার্ভিস, র্যাব সহ সবাই এখানে এসেছেন এবং তারা উদ্ধার কাজে নেমেছেন। এছাড়া যে এলাকাবাসীরা রয়েছে তারাও কিন্তু এখানে সাহায্য করেছে ঘটনার পরপরই, যাতে যারা আহত হয়েছে তাদেরকে উদ্ধার করা যায়। এছাড়া ঘটনার পরপরই কিন্তু রেলের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং আমরা যতটুকু জেনেছি তারা আমাদেরকে জানিয়েছে রেলের পক্ষ থেকে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেক্ষেত্রে অতি দ্রুত সময়ের মধ্যে কেন এই দুর্ঘটনাটি ঘটেছে, আসলে কাদের গাফিলতি ছিল সেই বিষয়টিও কিন্তু এখানে তারা এই যে তদন্ত কমিটির মধ্যে দেওয়ার জন্য বলেছে। তা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে বাসটি রয়েছে সে বাসটিতে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের আসলে যারা কর্মীরা রয়েছে তারা। ঠিক ১১টা থেকে ১১:৩০টার মধ্যে কিন্তু এখানে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনা ঘটার পর কিন্তু আমরা এখানে দেখেছি পুলিশ, ফায়ার সার্ভিস সহ এলাকাবাসী যারা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন। আসার পরপরই তারা কিন্তু এখানে উদ্ধার কাজ চালিয়েছে। তো মূলত আমরা এখানে যারা এলাকাবাসী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে বাসটি কিন্তু এই যে লাইনের উপর উঠে যাওয়ার কারণেই কিন্তু মূলত এই ঘটনাটি ঘটেছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের ১৬ শহর ২ নম্বর গেট এলাকায় যে দুর্ঘটনা ঘটেছে তার সর্বশেষ খবর। স্বপ্না। দর্শক, চট্টগ্রামের ১৬ শহরের ২ নম্বর রেলগেটে তেলবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাস উল্টে ২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১২ জন। এই বিষয়ে ঘটনাস্থল থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। স্বাধীনতার ৪৫ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বাংলাদেশে চাল, ডাল, তেল এবং মশলার মতো ভোগ্যপণ্যের কোনো বাস্তব নির্ভর পরিসংখ্যান প্রস্তুত করা হয়নি। গুরুত্বপূর্ণ এসব খাদ্য সামগ্রীর কি পরিমাণ পণ্য দেশে উৎপাদন হচ্ছে বা কি পরিমাণ বিদেশ থেকে আমদানি করতে হবে তার কোনো সুনির্দিষ্ট তথ্য কারো কাছে নেই। এই অবস্থায় আসন্ন বাজেটে পরিসংখ্যান প্রস্তুতের পাশাপাশি ব্যাংক ঋণের হার কমানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
বাংলাদেশে ভোগ্যপণ্যের সামগ্রীর মধ্যে শুধুমাত্র চাল ছাড়া ডাল, তেল, মশলা সহ অন্যান্য ভোগ্যপণ্যের অধিকাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। মূলত চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং অন্যান্য স্থলবন্দর দিয়ে আমদানি হয় এসব ভোগ্যপণ্য। কিন্তু ভোগ্যপণ্য সংক্রান্ত সঠিক ও তথ্য নির্ভর কোনো পরিসংখ্যান না থাকায় প্রায় বাজারে নানা ধরনের সংকট দেখা দেয়। আমদানি কত করছি আমরা, সরকার করুক বা পাবলিক যে কোনো কেউ করুক, এগুলোর একটা আসলে ডাটাবেস দরকার। এই অ্যাসেসমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ অ্যাসেসমেন্টটা থাকলে পরে ক্রাইসিস পিরিয়ডে আপনি ক্রাইসিস মিট করা যায়, অথবা ওভার ইম্পোর্ট হবে না, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে না, স্টেবল থাকবে। ভোগ্যপণ্যের একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরির জন্য আসন্ন বাজেটে ব্যবস্থা নিতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি ভোগ্যপণ্য আমদানির ক্ষেত্রে ব্যাংক ঋণের সুদ কমানোর দাবি তাদের। রেট অফ ইন্টারেস্টটা শুধু ভোগ্যপণ্যের ক্ষেত্রে এটা 6% বা 5% এইভাবে নেওয়া যায় কিনা সরকার এবং আমার মনে হয় ব্যাংকারদেরকে বসে, বাণিজ্য মন্ত্রণালয় সব বসে এটা একটু চিন্তা ভাবনা করা উচিত। ভোগ্যপণ্য আমদানির সময় আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে বাজেটে শুল্ক হার নির্ধারণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ওয়ার্ল্ড মার্কেট যখন বেড়ে যায়, যেটা একটা পণ্য দেয়, বুকিং বাড়লে আমরা কেন ডিউটিটা কমা দিব, আর বুকিং বেশি কমে গেলে আমরা ডিউটিটা বাড়াই দেবো। সেই যদি থাকে, সেই সিস্টেমটা যদি আমরা ফলো করি, তাহলে ভোগ্য পরিমাণ আমার মনে হয় স্বাভাবিক থাকবে। মূলত অস্ট্রেলিয়া, কানাডা থেকে ডাল, ব্রাজিল থেকে চিনি ও গম, ইন্দোনেশিয়া, গুয়েতেমালা, শ্রীলঙ্কা থেকে দারুচিনি, লবঙ্গ, জায়ফল, ভারত, চীন, মিয়ানমার থেকে জিরা, আদা, রসুন, পেঁয়াজ এবং মালয়েশিয়া থেকে ভোজ্য তেল আমদানি করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 6টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। নির্বাচন সুষ্ঠু করতে এরই মধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই 3টি অঞ্চলে অন্তত 9.5 কোটি ভোটার ভোট দিচ্ছেন। দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী জয়ললিতার দল AIDMK রাজ্যের 234টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি এ রাজ্যের নির্বাচনে 188টি আসনে প্রার্থী দিয়েছে। কেরালার 140টি আসনে 2,60,00,000 ভোটার তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। আর পুদুচেরির 30টি আসনে ভোট দিচ্ছেন 94 লাখ ভোটার। এর আগে পশ্চিমবঙ্গের 294টি ও আসামের 126টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এ 5 রাজ্যের নির্বাচনী ফলাফল 19 মে ঘোষণা করা হবে। IPL এর খবর। ইডেন গার্ডেন্সে আজ সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 11 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে প্লে অফের লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লে অফের স্বপ্ন সমীকরণের সুতায় বাঁধা। ম্যাচ শুরু হবে আজ রাত 8:30টায়। জিতলেই কলকাতার পয়েন্ট হবে 16, যাতে আসরে প্লে অফ নিশ্চিত করবে কলকাতা। তাই এ ম্যাচ গুরুত্বপূর্ণ গৌতম গম্ভীরের দলের জন্য। ঘরের মাঠে খেলা বলেই উজ্জীবিত KKR। ব্যাট হাতে গৌতম গম্ভীর, রাবিন উথাপ্পা, ইউসুফ পাঠানরা আছেন দারুণ ফর্মে। পেস বোলিংয়ে আন্দ্রে রাসেল ছাড়াও স্পিন ত্রয়ী সুনীল নারায়ণ, সাকিব আল হাসান আর পীযূষ চাওলারা রাইডার্সের মূল ভরসা। মাঠে নামার আগে উজ্জীবিত বেঙ্গালুরুর ক্রিকেটাররা। শেষ ম্যাচে গুজরাটের বিপক্ষে IPL এর ইতিহাসে এক ইনিংসে জোড়া সেঞ্চুরি করেছেন AB ডিভিলিয়ার্স ও বিরাট কোহলি। আর এবারের আসরে ইতোমধ্যেই 3টি সেঞ্চুরির মালিক বনে গেছেন কোহলি। তবে হার্ড হিটার ক্রিস গেইল ফর্মহীন। তার বদলি হতে পারেন ট্রাভিস হেড। আর বোলিংয়ে ক্রিস জর্ডান হতে পারেন বেঙ্গালুরুর তুরুপের তাস। দু দলের আগের দেখায় বেঙ্গালুরুকে 5 উইকেটে হারিয়েছিল কলকাতা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মার্কিন রাষ্ট্রদূতের বাসায় উপসহকারী মন্ত্রী উইলিয়াম টডের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক। প্রাতরাশের আমন্ত্রণ ছিল, জানালেন মঈন খান। মোসাদের সঙ্গে সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক বিএনপি নেতা আসলাম চৌধুরীকে আজ তোলা হবে আদালতে। রিমান্ড চাইবে পুলিশ। সীমান্তে হত্যাকাণ্ড হলে এখন থেকে যৌথভাবে তদন্ত করবে বিজিবি BSF। ব্রিফিংয়ে বিজিবি মহাপরিচালক। চুয়াডাঙ্গায় কিশোর হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির আশ্বাস BSF-এর। নারায়ণগঞ্জে স্কুল শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। চক্রান্তের শিকার বললেন অভিযুক্ত শিক্ষক। জনরোষ থেকে বাঁচাতেই শাস্তি, দাবি সংসদ সদস্যের। এবং চট্টগ্রামের 16 শহরে তেলবাহী ট্রেনের ধাক্কায় বাস উল্টে নিহত 2, আহত আরও অন্তত 10 জন।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SL লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।